হাই, আমি সম্রাট। শিবা। আমরা আজ থেকে নতুন করে ইন্ডিয়ার যে সিনেমাটিক ইউনিভার্স আছে সেটা নিয়ে কথা বলবো। আপনারা যারা যারা ইন্ডিয়ার সিনেমাটিক ইউনিভার্স নিয়ে খুবই ইন্টারেস্টেড তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো না লাগলে কেন ভালো লাগেনি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা তো নতুন, তাই যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের একটু ভালো হয়। আমরা একটু মোটিভেট হবো আরো ভালো ভালো ভিডিও বানাতে। আর আমরা দুজনেই এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আজকের টপিক হচ্ছে ক্যাথি টু নিয়ে। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই জানেন এলসিইউ নিয়ে তো অনেক কিছু চলছে। লোকেশ কানাগরাজ রয়েছে, উনি তো অনেক দিন ধরে বলছেন বানাবেন বানাবেন বানাবেন, একের পর এক ভুলভাল আসলে সিনেমা ভয় বানিয়ে পাচ্ছে, যাচ্ছেন। আরে ও ক্যাথি ওয়ান এত ভালো, মানে যে মেন ক্যাথি এত ভালো বানিয়ে ফেলেছে যে ও ক্যাথি টু বানাতেই ভয় পাচ্ছে, যে আমি এত ভালো জিনিস বানিয়ে ফেললাম কি করে, যে আমি ক্যাথি টু বানাবো, মানে লোকের মানে এক্সপেকটেশন হাই হয়ে আছে ক্যাথি টু থেকে, আর ও বানাবে কি করে, ও খেয়ালে বানিয়ে ফেলেছে হয়তো এত ভালো। না না, বিগ বানিয়েছে সেটা বলতে হবে, মানে ও ভালো ট্যালেন্টেড ডাইরেক্টর, এখন একটু বই খেয়ে গেছে। আমাদের যেটা মনে হয় আমাদের দুজনেরই, এলসিইউ সিনেম্যাটিক ইউনিভার্সের সব থেকে বেস্ট যদি দুটো ছবি হয়, প্রথমে হচ্ছে ক্যাথি এবং বিক্রম। এটা নিয়ে আমাদের দুজনেরও ডিবেট হয়, বিক্রম মানে বিক্রম ভালো না ক্যাথি ভালো, না না, কিন্তু অবভিয়াসলি ক্যাথি ভালো, সেটা আলাদা ব্যাপার। আমার সেটা মনে হয় না। আমার মনে হয় বিক্রমটা একটু বেশি আর ভালো। তো যাই হোক, ক্যাথি আসলে বাবা বিক্রমের, সেটা আলাদা ব্যাপার। এবার বিক্রমটা কেন ভালো লাগে এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই চাই দিল্লির সাথে রোলেক্সের একটা ফেস অফ কবে হবে। এটার জন্যই আমরা ক্যাথি টু এর জন্য কেন এত ইগারলি ওয়েট করছি, তার এটাই কারণ, দিল্লির সাথে রোলেক্সের ফেস অফ, তাই তো? একদম একদম একদম, এটা তো 100% ঠিক কথা। তো এবার যেটা ব্যাপার হচ্ছে, যারা যারা এলসিএল এর সব থেকে বড় ফ্যান যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে এটাই চান, রোলেক্সের দিল্লি। এবার ক্যাথি টু যখন হবে, কবে হবে সেটা আমরা জানি না, ক্যাথি কিন্তু ক্যাথি টু এ ডাইরেক্ট যদি ফেস অফ দেখায় তাহলে একটা মানে হচপচ ব্যাপার হয়ে যাবে। ক্যাথি টু তে এরকম দেখালে হলো যে মানে রোলেক্স আর দিল্লি কিছু করে একটা মিট আপ হবে, একটা রোলেক্স এর ক্যামিও দেখিয়ে দিল। যদি বিক্রম টু তে, মানে বিক্রম টু তো হবে, লোকেশ কানাগরাজ বলে রেখেছে। এবার জানি না এখন কি ফিউচার, ওনার যে কুলি মুভিটা রেসপন্স করলো, যদি বিক্রম টু তে রোলেক্স এর ক্যামিও, মানে রোলেক্স ক্যামিও না, রোলেক্স একটা ফুল ফ্লেজ রোল থাকে, আর সবাই মিলে একসাথে একটা কাইন্ড অফ ইন গেম হয়, তাহলে এটা বেটার হবে। আমার যেটা মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এলসিউ এর সব থেকে মানে একটা খারাপ যে যে জিনিস লাগে, সেটা হচ্ছে প্রত্যেকটা যে ক্যারেক্টার প্রপারলি কিন্তু এস্টাবলিশ করা নেই। রোলেক্স এর ক্যারেক্টারটাকে যদি ক্যাথি টুটে নিয়ে আসা হয়, হুম আমার যেটা মনে হয় আমরা যেমন এমসিইউ তে বা ডিসি তে দেখি প্রত্যেকটা যে ক্যারেক্টার বা সুপার হিরোদের যেমন একটা করে হুম এস্টাবলিশ করার জন্য ওদের হুম একটা রয়েছে, স্পাইডারম্যান, হুম আয়রন ম্যান, হুম এরকম যারা যারা রয়েছে তারা প্রত্যেকের একটা এস্টাবলিশ করার জন্য ফুল ক্যারেক্টার, তার ব্যাক হিস্ট্রি সমস্ত কিছু দেখানো হয়। রোলেক্স কোথা থেকে টপকালো, আমাদের ভালো লেগেছে ঠিক আছে, হুম। কিন্তু কথাটা হচ্ছে তার ক্যারেক্টারকে এস্টাবলিশ করার জন্য তো একটা স্পেস দরকার, স্ট্যান্ড অ্যালোন সিনেমা হওয়ার না, দরকার আছে। এই আসলে স্ট্যান্ডার্ড না, এই সেম ভুল করেছিল ডিসি, মানে ডিসি জ্যাক সিন্ডারের ইউনিভার্সটা। ওরা কি করেছিল, দেখলো মার্ভেলের সাকসেস, ওরা দেখলো যে মার্ভেল সিভিল ওয়ার চলে গেছে, তো ওরা ম্যান অফ স্টিল থেকে, মানে আয়রন ম্যান থেকে ডাইরেক্ট জাম্প করে সিভিল ওয়ারে চলে গেল, ম্যান অফ স্টিল থেকে ডাইরেক্ট ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান। মাঝখানে যে সুপারম্যানের তো একটা দেখেছে ব্যাটম্যান কি করলো, ব্যাটম্যানকে আমরা সবাই চিনি বলে আমরা জিনিসটাকে মেনে নিয়েছিলাম, এক্স্যাক্টলি। কিন্তু আমরা সবাই অরিজিন হান্ড্রেড হান্ড্রেড টাইমস জানি যে ব্যাটম্যান কি করে ব্যাটম্যান হয়েছে। যদি এটা ডিসির বলে অন্য কোনো মানে স্টুডিও করতো, অবশ্যই সেটা চলতো না। অবভিয়াসলি ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান একটা গ্রেটেস্ট সিনেমা, যেটা আমরা সবাই দেখেছি, আর আমরা সবাই সেই টাইমে সেটাকে সাপোর্ট করিনি, তাই জন্য এত ভালো একটা ইউনিভার্স জলে চলে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে মেন ব্যাপারটা হয়েছে ওখানে, যে ওরা ওই টাইমেই মানে আগে করে নিয়েছে, না আমরা সিভিল ওয়ার করবো, তারপর ডাইরেক্ট ওরা অ্যাভেঞ্জার্স করে দিয়েছে, জাস্টিস লিগ। এবার আমরা এমসিইউ থেকে এলসিইউ তে ফিরে আসি। আমার যেটা মনে হয় ক্যাথি টু যদি সিনেমাটা হয়, যেটা আমার মনে হচ্ছে, মানে আমরা স্টোরি অ্যাজাম্পশন করছি, যদি দেখাতে হয় তাহলে আমরা দেখতে পাবো ক্যাথি টু দিল্লির যে ব্যাক হিস্ট্রি, তার মানে হচ্ছে ক্যাথি টু বেসিক্যালি ক্যাথির প্রিকুয়েল হবে। হ্যাঁ, প্রিকুয়েল হবে এটা বলেছিল, কিন্তু প্রিকুয়েল হলে সমস্যাটা কি হয়ে যাবে, আমাদের ক্যাথি ভালো লাগে কেন, কারণ ক্যাথিতে আমরা কোনো ফ্ল্যাশব্যাক দেখিনি, কিছু দেখিনি, কারোর ব্যাপারে কিছু জানি না। এবার ওই জন্যই আমার ক্যাথি সিনেমাটা ভালো লাগে, নাহলে ক্যাথি হলো এমন একটা সিনেমা, মানে আমরা যদি কাউকে বলি যে এমন একটা সিনেমা যেটার মধ্যে কোনো গান নেই, কোনো হিরোইন নেই, কোনো রোম্যান্স নেই, মানে কি বলবো, যে মেন ভিলেন, মেন হিরো, মেন ভিলেন, তাদের মধ্যে কোনো ফেস অফ নেই, জাস্ট ওরা একে অপরের দিকে তাকাবে, লোক বলছে যে কি সিনেমা, এটা সব ফালতু সিনেমা। কিন্তু যদি কেউ ক্যাথি চালায়, যারা ক্যাথি দেখেন, তোমরা জাস্ট, আমি বলছি এই মানে 15 মিনিট ক্যাথি দেখো, তারপর যদি তোমরা মোবাইল বন্ধ করে নিতে পারো, তাহলে আমাকে এখানে এসে কমেন্ট করে যাবে। আমরা গতকাল আমরা দুজনেই আলাদা আলাদা করে ক্যাথি দেখেছি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই নিয়ে আমার ক্যাথি মনে হয় 10-15 বার, ওরও তাই। আমার তো বহুতবার। এবার যেটা আমার মানে বলার বিষয় সেটা হচ্ছে যে ক্যাফে টুয়ে আমরা কি দেখবো। আমরা আমরা দুজনে যেটা প্রায় ডিসকাস করি, যে রাত্রিবেলাতেও ডিসকাস করি ক্যাফে টুতে আমরা কি দেখবো। আমার যেটা মনে হয় এখানে দিল্লির যে ক্যারেক্টার রয়েছে তাকে প্রপারলি এস্টাবলিশ করতে হবে। লোকেশ কানাগরাজ যখন ক্যাথি বানিয়েছিল, ও প্রথমে বলেছিল যে আমি এলসিওর প্ল্যান করেই না না, বানিয়েছি। স্ট্যাটিস হলে সেই মজাটা আসবে না, আমরা দিল্লিকে কেন ভালোবাসি, আমরা দিল্লির ব্যাপারে কিছু হয় না, আমরা এটাই জানি যে ও 10 বছর জেলে ছিল, কিন্তু আমরা এটাই না যে ও 10 বছর কেন জেলে ছিল। এক্স্যাক্টলি। এই যে ডায়লগটা, এই ডায়লগটা একটা কিন্তু একটা সিম্বলিক একটা ডায়লগ। এটা যদি আপনারা জানেন দেখবেন, এই যে ক্যারেক্টার দিল্লির এই ক্যারেক্টারটা বেসিক্যালি একটা গ্রে ক্যারেক্টার দেখানো হয়েছে, গ্রে শেড দেওয়া হয়েছে। একেবারে পুরোপুরি সৎ নয়, একেবারে পুরোপুরি অসৎ নয়।
গ্রে শেডের একটা ক্যারেক্টার, এই ধরনের ক্যারেক্টার আমরা এমসিইউ এবং ডিসিতে আমরা কিন্তু রেফারেন্স রয়েছে, বলো এবার তুমি। কি এমসিইউ তে? হ্যাঁ, এমসিইউ ডিসি একটা রেফারেন্স দিয়ে দাও। এমসিইউ তে ক্রিয়েটেড ক্যারেক্টার কি আছে? পানিশার আছে, ডেয়ারডেভিল আছে, ডেয়ারডেভিল একটু একটু কেন শেড। ডক্টর ডুম যেটা আসছে খুব তাড়াতাড়ি? আরে তো ওটা অ্যান্টি হিরো, মানে কমিক্সে তো ডক্টর ডুম কাইন্ড অফ হিরোই। ওটা ভিলেনকে ভিলেন হিসেবে দেখানো হয় না, ফ্যান্টাস্টিক ফোরকে কতবার হেল্প করেছে কমিক্সে। তারপর বেসিক্যালি গ্রে শেড তো ডক্টর ডুমে, হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলতে বেসিক্যালি চাইছি আর কি। তো থ্যানোসও তো গ্রেসে, থ্যানোস তো কমিক্সে ওর তো একটা পুরো পার্টিকুলার ব্যাপার আছে, ও মানে একটা অন্য থ্যানোসের হয়ে লড়েছিল, মানে থ্যানোসের এক্স্যাক্টলি। একটা অন্য ব্যাপার আছে, থ্যানোসের একটা সব থেকে ভালো গল্প আছে, গল্পটা নাই বলে আছি, এটা থ্যানোস ওল্ড কিং থ্যানোস বা কিছু একটা থ্যানোস, যেটা থ্যানোস বুড়ো হয়ে যাবে। এবার থ্যানোস বুড়ো হয়ে যাবে, থ্যানোস পুরো সবাইকে শেষ করে দেবে লাস্টে। ও থ্যানোসের মেন গল্প, থ্যানোস লেডি ডেথকে ভালোবাসে, রাইট আর রাইট। সেই লেডি ডেথকে পাওয়ার জন্য ও যখন লেডি ডেথকে পাবে, মানে কিছু একটা হবে, ওর পুরোনো সেলফ আসবে, ওরকম কিছু একটা ব্যাপার আছে, গল্পটা ভুলে গেছি, খুবই ভালো গল্প, ওটা চেক আউট করবে, আমি নাম যদি মনে পড়ে লিখে দেবো, পিন করে দেবো। তো এবার আমরা ফিরে আসি আবার এলসিউ তে, আর বারবার এলসিউ এর সাথে এমসিইউ এর আমরা রেফারেন্স নিয়ে আসছি, যারা যারা এমসিইউ এর ফ্যান তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই কানেকশন পয়েন্ট গুলো কি আছে। আমার যেটা মনে হয় ক্যাথি টু খুব তাড়াতাড়ি বানানো দরকার, আর যেটা আমার মনে হয় যে স্ট্যান্ড অ্যালোন ক্যারেক্টার হিসেবে দিল্লি আর রোলেক্স এই দুটো ক্যারেক্টারকে নিয়ে হ্যাঁ, প্রপার একটা রোলেক্সের একটা এস্টাবলিশ জিনিস না, সিনেমা, স্ট্যান্ড অ্যালোন না সিনেমা বানানো রোলেক্সের উচিত। সিনেমা উচিত না, মানে আমি একটা কথা বলছি, মানে প্রত্যেকটা সিনেমায় রোলেক্সের অল্প অল্প করে দেখানো উচিত যে রোলেক্স কি, যেমন আমরা এমসিইউ তে দেখেছি থ্যানোসকে প্রত্যেকটা সিনেমায় অল্প অল্প করে দেখি, যাতে আমরা থ্যানোসকে জানতে পেরেছি, নাহলে যারা কমিক্স বানায় কেউ থ্যানোসকে জানতো না। যাই হোক, সেরকম যদি দেখানো হয় সেটা বেটার হয়, কিন্তু আমরা চাই একটা স্পিন অফ, কারণ রোলেক্স ক্যারেক্টারটা এমন একটা লেভেলের হিট খেয়ে গেছে, মানে আমাদের ভালো লাগে, আমার তো বেসিক্যালি খুবই ভালো লাগে রোলেক্স আমার ক্যারেক্টারটা, ফেভারিট ওই জন্য ক্যারেক্টার একটা রোলেক্স। স্পিন অফ তো এটা ডিজার্ভ করেই এক্স্যাক্টলি। আমাদের জন্য। এবার লোকেশ বাবু তো ফ্যানদের কথা শুনবে না, লোকেশ বাবু তো নিজেই মতো আছে। হ্যাঁ, এবার লোকেশ কানাগরাজ অ্যাক্টিং ফ্যাক্টিং এও নেমে পড়েছে, আমি জানি না না সেটা আগে। করুক, সেটা সেটা সবার ইচ্ছা। লোকেশ কানাজের মেন ইচ্ছা ছিল, মানে ওনার যে ইচ্ছা ছিল যে উনি কামাল হাসান, রজনীকান্ত এদের সাথে কাজ করতে চান, তো সবার সাথে কাজ তো হয়ে গেল। তো এবার ক্যাথিটুরা দেখো, আর এই এই যে সিনেমাটা বেরোলো কুলি, এটাকে যদি এলসিউটা আনতো ভালো হতো। এবার তোমরা বলবে যে এর ফিউচার কি ছিল, ফিউচার তুমি রাখতে হবে না, একই ইউনিভার্সের পার্ট রাখো। কুলিও সেম ইউনিভার্সের পার্ট, যেমন লিও, লিও তো তার কোনো ফিউচার নেই, লিওতে কিছু করতে পারে না, কিন্তু লিও ওই ইউনিভার্সের পার্ট, বাস। ওই ইউনিভার্সে একটা লিও বলে কেউ এক্সিস্ট করে, সেরকম ওই ইউনিভার্সে একটা কুলি বলে কেউ এক্সিস্ট করে, এরকম করলে একটা ভালো ছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে এটা নিয়ে অনেক বছর ধরেই এই কথাটা চলছে, ক্যাথি টু ক্যাথি টু আসবে, ক্যাথি টু আসবে। আমরা এখনো জানি না কবে আসবে এক্স্যাক্টলি, ওর স্ক্রিপ্টও লেখার প্রসেসে চলছে কিনা, স্ক্রিপ্ট স্টার্ট হয়েছে কি হয়নি সেটাও আমরা জানি না, লোকেশ কানাগরাজ স্পষ্ট করেনি। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। সবার ফার্স্টে হচ্ছে যে লোকেশ কানাগরাজ যেটা আগে বলেছিল যে রোলেক্সের জন্য একটা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা বানানো হবে, সেই প্রজেক্টটা সেলফ হয়ে যায়। তারপরে তিনি কুলি বানান, কুলি সিনেমাটার বক্স অফিস কালেকশনটাও খুব, মানে ওনার যে এক্সপেকটেশন ছিল সেরকম হয়নি। তারপরে উনি ভেবেছিলেন যে কমল হাসান এবং রজনীকান্ত স্যারকে নিয়ে আর একটা সিনেমা বানাবেন, ওটাকেও এলসিউ এর ইউনিভার্সের মধ্যে ঢোকাবেন, আবার একবার না না না, বলেছেন ওটা যে না ওটাকে এলসিও করবে না ওটা। এলসিউ এর ইউনিভার্সের মধ্যে রাখবেন না। সবই বলেন, কুলি বললেন এলসিউ ইউনিভার্সের নয়, আসলে ওই হয়ে গেল। ওই ওই প্রজেক্টটা হবে, কিন্তু ওটা লোকেশ কানাজের বলে একটা অন্য কেউ একটা করেছে, যে ওই রেট্রো করেছিল উনি করেছে মনে হয়, জানি না আমি ঠিক। এবার যেটা মানে আমার অ্যাজ এ এলসিউ এর এবং এলসিউ এর যদি ফ্যান হিসেবে আমি এটাই বলবো যে আমরা চাই যে ক্যাথি টু ইগারলি আমরা দেখতে চাই আসুক, ওটা নিয়ে কোনো আপডেট পাই। এখনো পর্যন্ত কোনো আপডেট পাই না। এবার দেখুন কোনো একটা জিনিস হয় না, কোনো একটা সিনেমা ওটার একটা নির্দিষ্ট টাইম লাইন পর্যন্ত থাকে যে এত দিন পর্যন্ত চলতে। আমি একটা রেফারেন্স এখানে দিচ্ছি, দ্য ফ্যামিলি ম্যান সিজনের কথা। 4 বছর ওয়েট করার পর আমাদের যে আমরা যেটা দেখতে পেলাম ফ্যামিলি ম্যানের সিজন 3, অনেস্টলি বলছি আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এবং যেটা মনে হচ্ছে না যে খোদা পাহাড় নিকলা চুহা, ব্যাপারটা এক্স্যাক্টলি সেরকমই হলো। দ্য ফ্যামিলি ম্যান সিজন 1 এর থেকে সিজন 2 আরো বেটার করেছিল, প্রোডাকশন থেকে, অ্যাক্টিং থেকে, স্টোরি লাইন থেকে, সবকিছু থেকে। কিন্তু সিজন 3তে এসে যেন মনে হলো যে এরকম হাই থেকে এরকম জাস্ট ডিক্রিজ করে গেছে। আচ্ছা, 4 বছর ধরে যদি এইরকম কিছু করা হয় তাহলে এটা আনএক্সপেক্টেড। আর এখানে আমার যদি বলতে হয় আমি বলবো যে রাজান দিকের থেকে আমি এত খারাপ স্ক্রিপ্ট আশা করিনি, আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আর সেই কারণেই হয়তো লোকেশ কানাগরাজ ওই দেখে ইন্সপায়ার্ড হয়েছে যে না আমি একটা ভালো স্ক্রিপ্ট বানিয়ে তারপরেই যাবো, কারণ কুলির যে বক্স অফিসের রিপোর্ট যা আসছে আর যেভাবে কুলিটা বানানো কুলি হয়েছে। কুলি আমি একটা কুলি কথা থেকে বলছি, আরেকটা জিনিস হ্যাঁ, মনে আমি আমি পড়লো। আমি একটা কথা বলছি, আমি জানি না যে এত রিভিউটা, আমি জানি না ওরা কি দেখে রিভিউ দিয়েছে। কুলি যথেষ্ট ভালো সিনেমা, অনেক রিভিউটা দিয়েছে ভাই, দেখতে পারবো না ভাই, তোরা কি এক্সপেক্টে কি করেছিস আমি তো বুঝতে পারি না। কুলি যথেষ্ট ভালো সিনেমা, আমি তো দেখেছি আমি, মানে কুলি এমন সিনেমা না যে লোক বলছে যে ভাই এটা কি বানিয়ে দিল লোকেশন, আরে ভাই ও একটা সিনেমা বানিয়েছে, তো সবকিছু ক্যাথি বিক্রমের মতন এক্সপেক্ট করলে হবে নাকি, যেটা হাই লেভেলে যাবে একটা ও তো মানুষ, ওকে সত্যি তাই নাকি সব ভালো করবে। এবার একটা পয়েন্ট হচ্ছে যে কুলি নিয়ে আমি শুধু একটুখানি বলবো, বেশি কিছু বলবো না। আমার খুব আমার ভালো যেটা লেগেছে সব বাপ। থেকে ফানি লেগেছে সেটা হচ্ছে আমির খানের ক্যারেক্টারের ক্যামিওটা। ওকে যেরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে, আমির খান আর কি বলবে, ও হ্যাঁ ভেবে নিয়েছে আরে লোকেশ কানাগরাজের সাথে একটা ওর একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা এলসিবেরই হওয়ার কথা ছিল, না তাই তো? এলসিওর হওয়া ছিল না, এই যে ক্যারেক্টার দাহা এটার একটা স্ট্যান্ডার্ড হওয়া ছিল। স্ট্যান্ড অ্যালোন ক্যারেক্টার হওয়া ছিল এবং আচ্ছা আচ্ছা, লোকেশ কানাগরাজ ওকে বলেছিল এটা যে এটা ওর সাথে একটা সুপার হিরো সিনেমা বানাবে। হ্যাঁ, ও আমার কথাটা শোন আগে।
মেন ব্যাপার হলো এই ক্যারেক্টারটা যেটা আছে এটা আমির খানের জন্য লেখা হয়নি, এটা একটা অন্য খানের জন্য লেখা হয়েছিল। শাহরুখ সেটা খান ও হ্যাঁ বলো শাহরুখ না, আমি খান, বলে হ্যাঁ দিচ্ছি। শাহরুখ খান, আমি জানি না এটা বলা উচিত কিনা, আমি বলে দিলাম শাহরুখ খানের জন্য লেখা হয়েছিল, আমি যতদূর জানি এটা। এবার শাহরুখ খান সেটা কোনো কারণে এটা করেনি। কোনো আর কারণে করেনি হ্যাঁ, না, ওর স্ক্রিপ্টটা পছন্দ না হয়নি। না এবার আমির খান ভেবেছিল, আমির খান সাহেব ভেবেছিল যে এটা রোলেক্সের মতন একটা ক্যামিও হবে, কারণ ওর যে আগের সিনেমার ক্যামিও হয় রোলেক্স যেভাবে ধুম করেছে, লোক বিক্রমের থেকে বেশি রোলেক্স কে চেনে। অর্ধেক লোক এখানে যারা রোলেক্স এর বিজিএম শুনেছে বা মানে কি 40-50% লোক বিক্রমের সিনেমাটাই জানে না, কিন্তু রোলেক্স কে চেনে। আমরা প্রত্যেকেই আমরা দুজনেই যখনই আমরা থাকি। আমার কথা শুনে আমির খান জি ভেবেছিল যে হয়তো এই ক্যামিওটা হয়তো রোলেক্সের মতো একটা ফাটিয়ে দেবে, আমি জানি না উনি পরে কি করে ভেবেছিল যে এই ক্যামিওটা রোলেক্সের মতো হবে জন্য। মানে আমরা প্রথমবার দেখলাম যে আমির খান এসআরকে এর মতন অভিনয় করলো, মানে এসআরকে এর অভিনয় যদি আমির খান করে এটা একটা কিরকম হয়। কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। ওই কুলি যে ক্যারেক্টারটা আছে কি নাম, দাহা দাহা, এমনি সিনেমার এই ক্যারেক্টারটা ভালো ছিল। হ্যাঁ, এবার যেটা কথা হচ্ছে, কুলিতে আমিরের যে ক্যারেক্টার ছিল দাহা, ওর ক্যারেক্টারাইজেশন যেভাবে করা হয়েছে, যেভাবে আমরা রোলেক্সকে দেখেছিলাম বিক্রমে, যেরকম ভাবে ওকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ওভারঅল ক্যারেক্টারাইজেশন যেভাবে করা হয়েছিল, রাইটিং এর মধ্যে যে ডেপথটা ছিল সেটা কোথাও ভাবে এখানে ছিল না। আর দেখি মনে হয় যেটা খিল্লি ক্যারেক্টারের মতন, এরা দিতেই হতো ক্যামিও, ভাই শাহরুখ খান করেনি, চলো আমির খানকে ঢুকিয়ে দাও। এসে ও গঙ্গা বহতি হুই গঙ্গা মে হাত ধো লিয়া, কিন্তু হাত ধুতে গিয়ে দেখছে হাতের মধ্যে রক্ত, কিচের, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সে যাই হোক, আমি শুধু এটাই মানে এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি ক্যাথি টু নিয়ে কোনো আপডেট আসবে। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা একটু মোটিভেটেড হয়ে আরো বেটার বেটার ভিডিও নিয়ে আসতে পারি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।